আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রভাষক, চর কারখানা আদর্শ কলেজ, মুরাদি, বরিশাল। কথা বলবো অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026 অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিয়ে। এর মধ্যে আমরা প্রত্যেকে অবগত আছি যে বাংলাদেশ শিক্ষক নিবন্ধন অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং আমাদের পুরো শূন্য পদ, আবেদন প্রসেস, আবেদন লিঙ্ক এবং পাশাপাশি আবেদনের যোগ্যতা, জনবল কাঠামো, আমাদের আবেদনের পদ্ধতি এবং আবেদন করতে খরচ এবং আবেদনের সময়, সকল তথ্য নিয়ে 9 পৃষ্ঠার একটি প্রজ্ঞাপন অথবা বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিআরসি। এর মধ্যে আমরা শূন্যপদের সংখ্যা মোটামুটি জানি যে আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অন্যান্য পদ মিলে 10,278টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে পদ দেখা যাচ্ছে 150টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পদ হচ্ছে 3,131টি। পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতিতে এবং আমরা জানি পরীক্ষার এই আবেদন শুরু হয়েছে আজকে অর্থাৎ 5 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 7টা থেকে এবং আবেদন চলবে আগামী 19 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত। আপনি পেমেন্ট দিতে পারবেন আপনার আবেদন করার পরবর্তী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আপনাকে যে ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে যিনারা শুধুমাত্র 19 ফেব্রুয়ারি 2026 তারিখে আবেদন করবেন ওনারা 20 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত পেমেন্ট জমা দেওয়ার সুযোগ পাবেন। আপনাকে অনলাইনে পেমেন্ট দেওয়ার জন্য আপনার খরচ নেবে 350 টাকা। আপনার একটি ছবি প্রয়োজন হবে, যে ছবিটা অবশ্যই হতে হবে সদ্য তোলা এবং এই ছবিটা সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং আপনি এই ছবিটা পরবর্তী সময়ে কখনোই পরিবর্তন করার কোনো সুযোগ পাবেন না। আপনার এমসিকিউ পরীক্ষা শেষ হওয়া পরবর্তী আপনাকে এই ছবিটি পরবর্তী সময়ে ব্যবহার করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনার অভিজ্ঞতা সনদ, আপনার কাম্য শিক্ষত যোগ্যতা সনদ এবং আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে এনওসি নিয়ে আপনাকে এবং অন্যান্য যত কাগজপত্র আছে সবকিছুর মূল কপি নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। এমসিকিউ পরীক্ষার জন্য আপনি যে আবেদন কপি পাবেন সেই আবেদন কপি অবশ্যই ভাইবা পরীক্ষার সময় প্রয়োজন হবে। আপনার ব্যবহৃত মোবাইল নম্বরে পরবর্তী সময়ে সকল তথ্য প্রেরণ করা হবে। এ কারণে আপনাকে অবশ্যই আপনার নিজ নামে অর্থাৎ আপনার বায়োমেট্রিকে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে এবং যেই মোবাইল নাম্বারটা পরবর্তীতে কখনোই পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ পরিবর্তনের জন্য আবেদনও গ্রহণ করা হবে না। পরীক্ষার ফি সন্দেহে টেলিডক সিম ব্যবহার করে এবং নির্ধারিত পদ্ধতিতে 350 টাকা আবেদন পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। কেউ যদি 20 ফেব্রুয়ারি 2026 মধ্যে তার আবেদন ফি জমা করতে অপারগতা প্রকাশ করেন, অর্থাৎ যদি ভুলে আবেদন ফি জমা না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এছাড়াও পরীক্ষার পদ্ধতি যেহেতু 80 নম্বরের পরীক্ষা এবং 80টি এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন হবে, এই 80টি পরীক্ষা আপনাকে অবশ্যই ঢাকাস্থ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আপনি সময় পাবেন মাত্র 1 ঘন্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য নম্বর পাবেন 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার কাটা হবে 0.25 নম্বর। পরীক্ষা 80 নম্বরের মধ্যে আপনার পাস নম্বর হবে 40% এবং এটি 80 নম্বর পরীক্ষায় যেমন 40% পাস, শিক্ষাগত যোগ্যতায় 12 তারও 40% পাস, মৌখিক পরীক্ষায় 8 এর জন্য 40% পাস, অর্থাৎ মোট 100 নম্বরে 40% আলাদাভাবে আপনাকে পাস করতে হবে। ফেল করলে আপনার টোটাল রেজাল্ট ফেল আসবে। পরীক্ষার বিষয়সমূহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জন্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জন্য অবশ্যই আপনি পরীক্ষার বিষয়সমূহ দেখে নেবেন এবং বিস্তারিত সিলেবাস জানার জন্য ntrca.gov.bd ওয়েবসাইট থেকে আপনি আপনার সিলেবাসটা পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নিঃসন্দেহে জনবল কাঠামো অর্থাৎ মাদ্রাসা ও শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর 3টি অধিদপ্তরের আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। কেউ যদি ভুলে নিজের শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতা ছাড়া ভুল পদে আবেদন করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী নয়, অর্থাৎ আপনি ভাইবা পর্যন্ত গেলেও আপনার সিলেকশন আসবে না। নিঃসন্দেহে আপনি দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কতটুকু দরকার। আমি 2-1টি আপনাদেরকে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একদম প্রথমটা আমরা যেটা
এটা হচ্ছে অধ্যক্ষ পদে, অর্থাৎ যেসব কলেজ স্নাতক পর্যায়ে অর্থাৎ 11 থেকে 15 পর্যন্ত, সেই স্নাতক কলেজের অধ্যক্ষ হিসেবে আবেদন করতে পারবেন শুধুমাত্র উপাধ্যক্ষগণ অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষগণ। আমি আবারও বলছি, তাহলে শুধুমাত্র ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ, যিনি ডিগ্রি কলেজের বর্তমানে এমপিওভুক্ত অধ্যক্ষ অবস্থান আছেন, উনি স্নাতক কলেজের অধ্যক্ষ হিসেবে আবেদন করার সুযোগ পাবেন। এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ অর্থাৎ ইন্টারমিডিয়েট কলেজের অধ্যক্ষ, সাথে স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ যিনি আছেন, শুধু তাই নয়, সাথে উপাধ্যক্ষ পদে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা প্রয়োজন হবে। অর্থাৎ একজন ব্যক্তি সহকারী অধ্যাপক হওয়ার পর উপাধ্যক্ষ হবেন এবং উপাধ্যক্ষ হওয়ার পর 3 বছর চাকরি করলে উনি শুধু আবেদনটা করতে পারবেন, অথবা যিনি বর্তমানে উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন উনি আবেদন করতে পারবেন, অথবা যিনি ডিগ্রি কলেজের তিনিও আবেদন করতে পারবেন। এটার গ্রেড হবে 4 এবং শূন্যপদের সংখ্যা 584টি। অথবা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে, অর্থাৎ যে স্কুলটাতে স্কুল অ্যান্ড কলেজ আছে এবং যিনি কলেজ পর্যায়ের অধ্যক্ষ হিসেবে আছেন উনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যদি কেউ স্কুল এবং কলেজের অধ্যক্ষ পদে থাকেন তাহলে তার শিক্ষাগত যোগ্যতার তার অভিজ্ঞতা সনদ পুরো 5 বছর অর্থাৎ 3 বছর এবং মোট 15 বছর, এবং তাকে অবশ্যই 5ম গ্রেডের হতে হবে, তবেই উনি 4র্থ গ্রেডের এই অধ্যক্ষ পদের জন্য আবেদন করতে পারবেন। এভাবেই একে একে প্রতিটি জনবল কাঠামো অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রতিটি অধিদপ্তরের আলাদা আলাদাভাবে জনবল কাঠামো এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা অবশ্যই নিজ নিজ যোগ্যতা, দক্ষতা, আপনার চাকরির অভিজ্ঞতা অনুযায়ী তথ্য যাচাইপূর্বক অবশ্যই আবেদনটি করবেন, কারণ একটি ভুল আবেদন আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কখনোই ভুলেও আপনি ভুল আবেদন করবেন না। আমরা যদি একটু দেখি, অধ্যক্ষ পদে ফাজিল মাদ্রাসা যদি হয় অথবা কামিল মাদ্রাসা যদি হয়, তো ফাজিল মাদ্রাসার সাথে অধ্যক্ষ পদে কারা কারা আবেদন করতে পারবেন, বিশেষ করে যারা আমরা NTRCA থেকে নিয়োগপ্রাপ্ত, যদিও আমাদের এখনো বয়স হয়নি, কিন্তু এই মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করছিলেন আমাকে, বিশেষ করে বাই ফোনে, যে আমরা যারা সাধারণ স্টুডেন্ট, আমরা অর্থাৎ জেনারেল স্টুডেন্ট, যেমন আমি নিজে বোটানির স্টুডেন্ট, আমি প্রভাষক বায়োলজি, আমি কি আদৌ কখনো যদি ফাজিল মাদ্রাসায় চাকরি করি তাহলে তার অধ্যক্ষ হতে পারবো কিনা? অবশ্যই দেখেন, শর্তগুলো হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসার মধ্যে কামিল ডিগ্রি তৈরি হতে হবে, যেটা আমার কাছে নাই। আমার বন্ধু বান্ধব অনেকেই বর্তমানে মাদ্রাসায় চাকরি করছেন। এই বর্তমান যে সিদ্ধান্ত বা বর্তমান যে জনবল কাঠামো, এই জনবল কাঠামো অনুযায়ী আমার বন্ধু বান্ধব যারা অথবা আমার মতো যারা জেনারেল টিচার, তারা কখনোই ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে আবেদনের সুযোগ পাচ্ছেন না। পরবর্তী বলা হচ্ছে, দাখিল ও আলিম সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আরবি বিষয়সমূহে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকা অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামিক স্টাডিজ সহ অন্যান্য স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কামেল, ফাজিল, আলিম মাদ্রাসার অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষ অথবা মুহাদ্দিস অথবা মুফাসসির অথবা ফিকা অথবা আদিব অথবা সহকারী অধ্যাপক পদে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। তবে এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2 বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে 4 বছর শিক্ষকতার অভিজ্ঞতা শিথিলযোগ্য, অর্থাৎ কম দেওয়া হবে। ঠিক উপাধ্যক্ষ পদের জন্য একই কথা বলা হচ্ছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়সমূহে আল কোরআন ইসলামিক স্টাডিজ, আল হাদিস ইসলামিক স্টাডিজ, দাওয়া ইসলামিক স্টাডিজ, আল ফিকা ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামিক স্টাডিজ, অন্যান্য সহ স্নাতক সহ 4 বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ মাদ্রাসা লেভেলে, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন জেনারেল টিচার কখনোই মাদ্রাসার উপাধ্যক্ষ অথবা অধ্যক্ষ পদে অন্তত 8ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন না। পরবর্তী সময় যদি এই আমাদের জনবল কাঠামো পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা আবেদনের সুযোগ পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ দেখছিলাম আসলে কে কোন পদে কিভাবে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনি আপনার দক্ষতা, আপনার যোগ্যতা এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করবেন, কখনোই ভুল দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতায় আবেদন করবেন না। পরবর্তী কথায় আসি। পরবর্তী কথা হচ্ছে, পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি শেষ করে অবশ্যই আপনাকে
1:1 অর্থাৎ শূন্য পদের চাহিদার বিপরীতে একজনের বিপরীতে শুধুমাত্র একজনকেই অনুপাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ একজন ব্যক্তি অর্থাৎ একটি পদের বিপরীতে একজনকেই টিকানো হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র তারাই টিকবেন, অর্থাৎ যারা টিকবেন তারা 100% তাদের একটা করে পদ পাবেন। এখন পর্যন্ত আমরা যারা এনটিআরসি সার্টিফিকেট নিয়ে থাকি এবং পরবর্তীতে আবার যখন এনজিআইতে আবেদন করি, এই পদ্ধতিটা একেবারেই ভিন্ন। অর্থাৎ সরাসরি এনজিআইতে আবেদন করা হচ্ছে চাকরিধারীরা, এখন শুধুমাত্র পদোন্নতি, তবে শুধু তাদেরকেই টিকানো হবে যারা এলিজিবল। সর্বশেষ পরীক্ষার কেন্দ্র হবে শুধুমাত্র ঢাকা। এমসিকিউ পরীক্ষার কেন্দ্র যেমন ঢাকা, পাশাপাশি আপনাকে আপনার ভাইভা পরীক্ষাও ঢাকাতেই হবে। এই ছিল আমাদের মোটামুটি আমাদের 9 পাতার অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তির কিছু শর্তাবলী, কিছু নিয়মকানুন, কিছু সুযোগ সুবিধার কথা। আমি এই পর্যায়ে যাব আবেদনটা কিভাবে করবেন। আবেদন করা খুবই 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 সহজ, খুবই ইজি একটা করার জন্য অবশ্যই আমাদের প্রথমত বলা হচ্ছে ngi.teletalk.com.bd। আমরা চলে আসছি এই ngi.telecom.com.bd এই ওয়েবসাইটে। অবশ্যই আপনি আগে দেখে নেবেন বা পড়ে নেবেন কি কি বলা হচ্ছে। প্রথমত বলা হচ্ছে বিস্তারিত দেখতে চাইলে এনটিআরসি ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন। একটি ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে একটি পদে একবারে আবেদন করা যাবে, অর্থাৎ একই ব্যক্তি একাধিক পদে আবেদনের সুযোগ পাবে না। লাল তারকা চিহ্নিত তথ্যগুলো বাধ্যতামূলক, প্রতিটি তথ্য অবশ্যই ইংরেজিতে প্রদান করতে হবে। ফাইনাল সাবমিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে, অর্থাৎ আপনি যতবার খুশি ততবার আবেদনটি পরিবর্তন, পরিমার্জন এবং সংশোধন, বিয়োজন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন। পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতোমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করতে পারবেন। ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আবেদনটি কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা ইউজার একটা স্বতন্ত্র পাসওয়ার্ড বা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য অবশ্যই কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 01729657748। আবারও বলছি 01729657748। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে নিম্নোক্ত ভিডিও নির্দেশিকাগুলো অনুসরণ করুন, অথবা আবারও বলছি আমার সাথে যোগাযোগ করতে পারেন 01729657748। স্বল্প মূল্যে আবেদন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। চলে দেখলাম আবেদন ফর্মে। এ পর্যায়ে প্রয়োজন হবে আপনার একটা ইন্ডেক্স নাম্বার, সাথে প্রয়োজন হবে আপনার নামের সর্বশেষ 3 অক্ষর। আমি একটা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করছি, ছদ্ম ইন্ডেক্স নাম্বার, সাথে এটা নামের শেষ 3 অক্ষর দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করছি। আমার চলে আসছে আমি কি পদে আবেদন করতে চাই। এখানে দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার 8ম গ্রেড, আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট 8ম গ্রেড, হেড টিচার 8ম গ্রেড, হেড টিচার 7ম গ্রেড, 5th গ্রেড, প্রিন্সিপাল 5th গ্রেড, প্রিন্সিপাল 4th গ্রেড, প্রিন্সিপাল 4th গ্রেড, প্রিন্সিপাল 4th গ্রেড। অবশ্যই প্রতিটার নিচে তার প্রতিষ্ঠানের ডেজিগনেশন দেওয়া আছে, অর্থাৎ এই প্রিন্সিপালটা হবে ডিগ্রি কলেজের জন্য, যেটা 11 থেকে 15 পর্যন্ত, এবং এটা হবে সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের জন্য। এই প্রিন্সিপালটা হবেন ফাজিল মাদ্রাসার জন্য, যেখানে ফাজিল কামিল পর্যন্ত আছে, ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের পক্ষে। এইভাবে প্রতিটাই সুপারিনটেন্ডেন্ট 7ম গ্রেড, অর্থাৎ দাখিল মাদ্রাসার সুপার 1 থেকে 10ম, অর্থাৎ দাখিল মাদ্রাসা পর্যন্ত। এখানে সুপারিনটেন্ডেন্ট 7ম গ্রেড, এটা এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য, এটা হচ্ছে ফাজিল মাদ্রাসার জন্য, এটা হচ্ছে ডিগ্রি পাস কলেজের জন্য, এটা হচ্ছে আলিম মাদ্রাসার জন্য ভাইস প্রিন্সিপাল, আবার ভাইস প্রিন্সিপাল কামিল মাদ্রাসার জন্য ভাইস প্রিন্সিপাল। অর্থাৎ আপনি কোন পদের জন্য আবেদন করতে যাচ্ছেন নিঃসন্দেহে জনবল কাঠামো দেখে নিশ্চিত করবেন। কারণ যে ব্যক্তি জেনারেল টিচার, আপনি কখনোই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল পদে আবেদন করবেন না, অথবা সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করবেন না। যদি আপনি ভুল করে জেনারেল কোনো ব্যক্তি মাদ্রাসার জন্য অথবা কারিগরি বোর্ডের জন্য, তাহলে আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও আপনার কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে আপনার সিলেকশনটি বাতিল করা হবে। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমি যেহেতু জেনারেল কলেজে চাকরি করি এবং আমি যে কলেজে চাকরি করি সেটা হচ্ছে অনার্স লেভেলের কলেজ, আমি তাহলে এই কলেজটার জন্য একটু খুঁজে দেখি আমার কলেজ কোনটা, অর্থাৎ আমার স্নাতক পর্যায়ের কলেজ কোনটা, প্রিন্সিপাল আমি একটু খুঁজে বের করি দেখি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ডারি স্কুল, অর্থাৎ 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর যে স্কুল। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি 1ম থেকে 10ম শ্রেণী, অর্থাৎ এটা মাদ্রাসা এডুকেশনের মধ্যে জুনিয়র স্কুল 6ষ্ঠ থেকে 8ম স্কুল। আচ্ছা, এটা আছে সেকেন্ডারি স্কুল 6ষ্ঠ থেকে 10ম। আচ্ছা, এটা আলিম মাদ্রাসা 1 থেকে 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত, হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ বা শুধু কলেজ ইন্টারমিডিয়েট পর্যন্ত, কামিল মাদ্রাসা 1 থেকে 17 পর্যন্ত, ফাজিল মাদ্রাসা 1 থেকে 15 পর্যন্ত, ডিগ্রি পাস কলেজ 11 থেকে 15 পর্যন্ত, 11, 12, 13, 14, 15। আচ্ছা, আছে ইন্ডিপেন্ডেন্ট এইচএসসি কলেজ অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এটা নিঃসন্দেহে
টেকনিক্যাল এডুকেশন। আচ্ছা, এটা দেখাচ্ছে দাখিল মাদ্রাসা 1 থেকে 10 পর্যন্ত, সুপারিনটেন্ডেন্ট এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট। এটার জন্য আছে, আমরা দেখলাম যে এসএসসি ভোকেশনালের পদ আছে কিন্তু মাত্র সামান্য একটা। এই যে বাংলাদেশ কারিগরি শিক্ষা দপ্তরের ক্ষেত্রে অধ্যক্ষ আছে ব্যবসা ব্যবস্থাপনা 110টা, আর সুপার আছে ভোকেশনালের 40টা। অবশ্যই দেখে আবেদন করবেন, কারণ ভুল করবেন না, একটা ভুল আপনার জীবনের কান্না আর কি। ফাজিল মাদ্রাসা 1 থেকে 15 পর্যন্ত, ভাইস প্রিন্সিপাল আছে ডিগ্রি পাস কলেজের জন্য, ভাইস প্রিন্সিপাল আলিম মাদ্রাসার জন্য 1 থেকে 12, কামিল মাদ্রাসার জন্য 1 থেকে 17। আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষ স্নাতক পাস কলেজ, অর্থাৎ 584টা পদ। অধ্যক্ষ এই যে ডিগ্রি যেটা পাস কোর্স, তার মানে ডিগ্রি পাস, এটা আমার হচ্ছে স্নাতক কলেজ। অধ্যক্ষ আমি এবার স্নাতক কলেজ পাস কলেজ 1 থেকে 15, ভাইস প্রিন্সিপাল। আমি প্রিন্সিপাল পদটি আপনাদেরকে দেখাই। আবেদন যখন করবো ছোটটা আবেদন করবো কেন, অবশ্যই নিশ্চয় বড়টা আবেদন করবো। এই যে ডিগ্রি পাস কলেজ আমি পাই গেছি, ডিগ্রি পাস কলেজ 11 থেকে 15, ডিরেক্টর অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর। আমি অ্যাপ্লাই ফর দিস পোস্ট বাটনে ক্লিক করছি। খেয়াল রাখবেন, আপনি আপনার আবেদন যতবার খুশি ততবার এলোমেলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে 7টি স্টেপে শেষ হবে, যার প্রথম ধাপে আপনার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজন, আইডেন্টিফিকেশন নাম্বার এবং আইডেন্টিফিকেশন ডকুমেন্ট দিয়ে আপনাকে পরবর্তী ধাপে এগোতে হবে। এইভাবে আপনি পরপর 7টি ধাপ শেষ করতে পারবেন। এই 7টি ধাপ শেষ করে সর্বশেষ ফাইনাল স্টেপে গিয়ে আপনি সাবমিশন করলেই আপনার এটা সাবমিট হয়ে যাবে। খুব ইজি প্রসেস। যারা পরবর্তী ধাপগুলো জানতে চান তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে, অর্থাৎ 01729657748 এই নাম্বারে যোগাযোগ করবেন। শুধুমাত্র কিছু তথ্য গোপনীয়তার কারণে ভিডিওটির বাকি অংশ আমি আপনাদের সামনে পাবলিশ করতে পারছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এবং পরবর্তী সময় কেউ যদি আমার দ্বারা আবেদন করতে চান, অনলাইনে আবেদন ফি নিব মাত্র 300 টাকা, এবং আমাদের সরকার নির্ধারিত ফি 350 টাকা, অর্থাৎ মাত্র 650 টাকার বিনিময়ে আপনারা খুব সুন্দরভাবে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে সঠিকভাবে আপনার সাথে পরামর্শ করে আপনার আবেদনটা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।